আমরা সবাই আছি। ভাবিনি মেয়ের জন্য এভাবে বলতে হবে। আমরা সবাই আছি, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি। আজকে আমি এসেছি অভয়ার বাড়িতে। গত 9 তারিখের পর অনেকগুলো দিন কেটে গেছে। শুরুতেই আপনাদের কাছে যে প্রশ্নটা রাখবো, আমি গতকাল সারা দিন এখানে থেকেছি। গত কয়েকদিন ধরে আমি এখানে থাকছি, আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছি। শুরুতে যেটা জানবো, এই যে লড়াই করার এই সাহসটা, এই জোরটা কিভাবে পাচ্ছেন? আজকে কোটি কোটি মানুষ আমার মেয়ের সমর্থনে এবং আমার ছেলে মেয়ের মতনই তারা এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা এই ব্যাপারটা প্রতিবাদ করছে, মানে বিচার চাই, মানে কি তারা আজকে রাস্তায় নেমে আমাদের সহযোগিতা করার চেষ্টা করছে। এখান থেকেই আমরা এই লড়াইটার সাহসটা পাচ্ছি। গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে, বিচার চাইছেন তারাও। এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হিয়ারিং, আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে? কি চাইছেন? আমরা বিচার চাইছি। কে সিবিআই, কে কি আমরা কিছুই জানি না। আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায়। আজকে 14 দিন হয়ে গেল, কোন রকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা। ওই সঞ্জয় রায় বলে একজনকে ধরে অ্যারেস্ট করেছে, ব্যাস ওই পর্যন্তই তো দেখতে পাচ্ছি। তারপরে যে এই যে প্রক্রিয়ার যে কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি। এই যে সঞ্জয় রায়, কখনো মেয়ের মুখে শুনেছেন তার কথা আগে? না, তার এরকম কোনো কথা বলে এমনিতেই কোনো বিষয়টা সম্বন্ধে আমরা জানতামই না। আর কলেজ ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকেই দায়ী করে আসছি এবং যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভেতরেরই যে লোকজন, আমাদের ধারণা কি, কারণ বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি। সঞ্জয় যদি করে থাকে তাকে কেউ কেউ নিয়োগ করা হয়েছে। একটু মেয়ের কথা একটু শুনি। মেয়ে তো বড় হলে তো একটা কথা আমি বলতে চাইছি, যারাই আমার মেয়েকে নিয়ে বিভিন্ন রকম ফেক ভিডিও, ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, আমার একটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এগুলোর দিকে আপনারা একটু করুন, তারা যেন এগুলো বন্ধ করে, মাধ্যমে এগুলো প্রচার করে তারা যেন অবশ্যই এগুলোকে বন্ধ করে। আমাদের খুবই দেখতে নোংরামি লাগছে, কেউ কিছু জানে না অথচ একটা এমন এমন মন্তব্য, তারাই যেন বড় বড় এজেন্সি এবং তারা তদন্ত করে সব তদন্ত শেষ করে ফেলেছে, আমরা কিছুই জানি না। মানে বিপদে চালিত করার চেষ্টা হচ্ছে একটা দিক থেকে। এই জিনিসটা আমাদের খুবই খারাপ লাগছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখি না, আমাদের আশেপাশে যারা তারা সব দেখে সমস্ত আমাদের কাছে আলোচনা করছে, তাদেরও খারাপ লাগে। কারণ আত্মীয় স্বজন সবাই যারা যারা আমার মেয়েকে চেনে, এসব এই বিষয়টা একটু সবাইকে, একমাত্র মেয়ে চলে গেছে, তাকে নিয়ে কেউ ব্যবসা করবেন না প্লিজ। এই রিল বানিয়ে এসব নিয়ে ব্যবসা করবেন না, এদিকে আপনারা একটু নজর দিন যে তো কেউ না করে এটা। বলছি প্রচার করে যেন সবাইকে একটু বলা হয়। অবশ্যই আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমাদের একটা দায়, আমাদের একটা দায়িত্ব সবটাই রয়েছে, আমরা সেটাই চেষ্টা করব। একটু এই যে যখন আরজি করেও চান্স পেল, তখন আপনি গেছিলেন ভর্তি করতে? আমি গেছিলাম, উনি ছিলেন না, আমি গেছিলাম। কিন্তু ভর্তির দিন আমি গেছিলাম। আচ্ছা, আমরা একটা কথা শুনছি, আপনারাই বলবেন ঠিক না ভুল, যে অভয়া কি বলতেন যে আমি আর আরজি করে যেতে চাই না, আমার ভালো লাগে না, বলতো মা আরজি করে যেতে আমার আর ভালো লাগে না। আমি বলতাম কেন ভালো লাগে না, তুই তো কলেজে যেতে ভালোবাসিস না। ওখানে গিয়ে আমার যেটুকু শেখার আমার শেখা হয়ে গেছে, এখন যাই কাজ করি চলে আসি, আর ওখানে তাই যেতে ভালো লাগে না। কিন্তু কখনো কারণ কি বলেছে? কখনো বলেনি। চাইতো না কোনো সময় মা বাবা যে কোনো রকম চাপের মধ্যে থাকুক, নিজে হয়তো চাপ নিত, জানি না। আমরা এখন কিছুটা তো সন্দেহ করছি, আমাদের চাপ দিতে চাইতো না কোনো সময় না। না, এবং ও বুঝতে পারেনি। সেদিন ও খুব হাসি খুশি ছিল। 11টা 15-তে যখন আমাকে ফোন করেছে, খুব হাসি খুশি ছিল। মা আমাদের খাবার এসে গেছে, আমরা খেয়ে নেব, তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও, ঘুমিয়ে পড়ো। এবং অন্যদিন পরে ফোন করে, সেদিন আর ফোন করেনি পরে। এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে, সেই কানটা আমার কানেও এসে পৌঁছায়নি। আমার মেয়েটা চলে গেছে। এই যে যখন ও MBBS পড়া শুরু করেছিল, নিজের ইচ্ছে না আপনাদের স্বপ্ন ছিল? না, ওর নিজের ইচ্ছে। একদম ছোটবেলা থেকে ওর খুব ইচ্ছা ছিল, বাপি আমি ডক্টর হব। এবং আমরা তার জন্য যতটা চেষ্টা করেছি
যতটা আমরা পারি, কিন্তু ও সবসময় পড়াশোনার মধ্যে থাকতো যাতে ভালো রেজাল্ট হয়, এবং সবসময় চাইতো এমনিতে আমি গোল্ড মেডেল পাবো। সেদিনও লিখে রেখে গেছে আমার এমনিতে গোল্ড মেডেল চাই। মেয়ের কি ডায়েরি লেখার অভ্যেসটা খুব ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে প্রত্যেক দিন পরের দিন কি ও করবে, কতটা পড়বে, সব এটা মেইন লিখতো, রুটিন লিখতো, সব ও লিখে রাখতো। আচ্ছা, একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। আপনাদের তো জানানো হয়েছে অনেক পরে, 10টারও পরে, 11টার কাছাকাছি। কিন্তু 11টার সময় জানো নাই বা কেন হয়েছিল সেটাই তো বুঝতে পারছি না। 4টের সময় আমার মেয়েদেরকে দেখতে দেওয়া হয়েছে। এতক্ষণ ধরে আমাদের ওখানে নিয়ে বসিয়ে রাখার কি যুক্তি ছিল তারাই জানেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে কোনো কথা, প্রিন্সিপাল তো সে বলেনও নি যে এর জন্য আমি দুঃখিত বা চেষ্টা করছি দেখি কি করা যায়। কোনো আজ পর্যন্ত কেউ আমাদের সঙ্গে কলেজ থেকে এখনো যোগাযোগ করে, এবং জুনিয়ররাও না। আমরা তো মেয়েটাকে ওনাদের দায়িত্বেই পাঠিয়েছিলাম, ওখানে একটা অন ডিউটি ডক্টর। আমরা তো ভাবতেই পারিনি ওখানে ও সিকিউরিটি ছাড়া এভাবে ও চরম পরিণতি হয়ে যাবে। যেদিন ও আরজি করে চান্স পেয়েছিল, ওর বাবা ওকে ডেকে বলছিল, মা আজকে আয়, তুই আমার পাশে বসে থাক, আমরা তিনজনে একটু বসে থাকবো, আর কিচ্ছু করব না। এত আনন্দ পেয়েছিলাম, আর সেখানেই আমার মেয়ের প্রাণটাই চলে গেল। বুঝতে পারছি কাকু, শক্ত হতে হবে। আমিও একটা মেয়ের মা, আমারও বাড়িতে আজকে কিন্তু পারছি না। কিন্তু এই যে পরিস্থিতি, কিছুতেই শক্ত থাকতে পারছি না, ভেঙে পড়ছি আপনাদেরকেই। তবুও চেষ্টা করছি লড়াইটা যাতে লড়তে পারি। এবং আমরা যে হাইকোর্টে কেস করেছিলাম, আমরা এটা সুষ্ঠু একটা তদন্ত চেয়েছিলাম। সিবিআই যে আমরা সরাসরি চেয়েছি তা কিন্তু না, কোর্ট মনে করেছে সিবিআই কে দেওয়া উচিত, সেজন্য কোর্ট দিয়েছে। কিন্তু সিবিআই যে কি প্রোগ্রেস করছে সে সিবিআই জানে। আমরা কোনো রাজনীতির রঙও চাই না, সিবিআই, ইডি কিছুই বুঝি না। আমরা চাই মেয়ের দোষীদের পূর্ণ তদন্ত হয়ে পুরো বিচার ব্যবস্থা, দোষীদের শাস্তি এবং বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আচ্ছা, বড় হলে তো মেয়েরা মায়ের বন্ধু হয়। আপনার কার সাথে ভালো সম্পর্ক বেশি? মায়ের সঙ্গে সব কথা শেয়ার করতো, সব আমার সঙ্গে শেয়ার করতো। এমনকি ডিউটি শেষে আবার আমার মেয়ে চেম্বারে যেত, চেম্বার থেকে বাড়ি এসে টিভিটাও বন্ধ করে দিত, বন্ধ করে আমাকে টেনে নিয়ে ঘরে চলে যেত। মা, সারাদিন তো আমি বাড়ি ছিলাম না, এখন আমার সাথে থাকো। আমি অনেকের কাছেই শুনেছি হাতের লেখা একদম মুক্তোর মতো। হাতের লেখা, ওটা আমার থেকেই শিখেছিল মেয়ে। তার প্রেসক্রিপশনও আমরা দেখেছি, কারণ সোদপুরে আমাদেরও অনেক পরিচিত ওনার কাছে দেখাতে আসতেন। তারা বলতেন যে মুক্তোর মতো হাতের লেখা। এখানে সবাই বলছেন যে রাত বিরেতে ডাকলেই পাওয়া যেত, সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে। কোভিডের সময় একদিন 3-4 দিনও বাড়িতে আসতো না। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে যেত, আর বাড়িতেই আসতে পারতো না, পরিষেবা দিতে হতো ওখানে। সবাই পেশেন্ট দেখতে ভীষণ ভালোবাসতো আমার মেয়ে। আচ্ছা, এই যে টানা 36 ঘন্টা ডিউটির কথা আমরা শুনেছি, এটা কি মাঝে মধ্যেই পড়তো? সপ্তাহে মাসে 4টে করে প্লাস একটা, 4টে প্লাস একটা পড়তো আর কি। প্রত্যেক সপ্তাহে একটা 36 ঘন্টা পড়তো, প্লাস একটা রোববার মাসে একটা রোটেশন পড়তো, ওটা রোববার হতো। আচ্ছা, এই যে কখন বেরোতেন আর কখন আসতেন? বৃহস্পতিবার 8টা 10-এ বাড়ি থেকে বেরিয়েছিল, বৃহস্পতিবার আউটডোর ডিউটি, 4টে-5টে বাজতো আস্তে আস্তে। আর বৃহস্পতিবার পরের দিন শুক্রবারে 4টে নাগাদ বাড়ি ফিরে আসতো। কিন্তু সকালেও তো ঘুম থেকে উঠে একবার ফোন করতেন বাড়িতে? ডিউটি জয়েন করার আগে ফোন করে নিত। সেদিন যখন সকালে ফোনটা এলো না, কখনো কি? আমি করেছিলাম, আমি দুবার করেছি। আমি তো বাড়িতে ছিলাম না, উনি বাড়িতে ছিল না, আমি দুবার করেছি। 8:30 নাগাদ ও ফোন করে, যেহেতু 8:30টার সময় আমি দুবার ফোন করেছি, ফোন তোলেনি। আমি ভেবেছি অন্য কাজে ব্যস্ত আছে, হয়তো তাড়াতাড়ি রাউন্ড শুরু হয়ে যাবে। চিন্তা করা যায় না, আমরা কোনোদিন এরকম স্বপ্নেও ভাবিনি আর কি। এতদিন ধরে যে আমরা স্বপ্ন দেখছিলাম, একটা রাত্রে সব স্বপ্ন চুরমার করে দিয়েছে সব দুষ্কৃতীরা। এখন যদি বিচার পাই কিছুটা আমাদের মনের শান্তি হবে, এই ছাড়া আর কি বলবো। আচ্ছা, এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার সম্পর্কে কিছু শুনেছেন কি মেয়ের মুখে? না না না, কোনোদিন শুনি না, এটা শুনেছি, আমি শুনেছি। মেয়ে তো আমাকে সবকিছু বলতো, উনি নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন, এবং মেয়ে বাবাকে বলতো, বাপি আমি যে ওখানে আছি এটা কাউকে বলবে না, কাউকে ভর্তি করিয়ে দিতে আমি পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে, এগুলো মেয়ে বলেছে। সমস্যা তৈরি হতো কলেজে, সেই জন্যই হয়তো চাপে থাকতো আর কি, এসব তো চাপ ছিল। আচ্ছা, এই যে আমরা এখন শুনছি এখানে নাকি অনেক রকম চক্র চলতো, বাইরে থেকে মেয়েদের নিয়ে আসা হতো, এরকম কিছু শুনেছিলেন? না, এটা শুনি। হয়তো ও জানতো, আমাদের বলতো না, এরকম হতে পারে।
হয়তো এখন আমরা ভাবছি সেটা এটা ভাবছি এখন যে এরকম একটা নারকীয় কাণ্ড ঘটে গেল কেন, কিছু হয়তো ও একটা জেনে গেছিল তাই ওকে শেষ করে দিল পুরো। এটা আমরা ভাবছি, আমরা জানি না কিছুই। সেদিন রাতে খেতে বসে আপনাকে ফোন করেছিল? খাবার যখন অর্ডার করেছিল এসেছিল এসেছিল তখন ফোন করেছিল। মেয়ের হবি কি ছিল, লেখা ছাড়া সিনেমা দেখতে যাওয়া বা না। বন্ধুদের সাথে? সেদিন যেমন ওই যে বলছে যে খেলা দেখছিল, কোনোদিন খেলা দেখে না। মেয়ে পড়াশোনাই হবি, পড়াশোনা। আমি এমডি করার পরে ডিএম করব এবং তার জন্য কোর্সও কিনে ফেলেছিল অনলাইনে, ওটা পড়াশোনার জন্য, টিউশন নেওয়ার জন্য। সারাদিনই পড়তেন? হ্যাঁ। কোন ঘরে পড়তেন? এই বাড়িতে? এই বাড়িতেই। আলাদা ঘর ছিল, ওর ঘরে আমরা বেশি যেতাম না। কি খেতে ভালোবাসতো? মায়ের হাতের কি রান্না খেতে ভালোবাসতো? হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময়, ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, আর চিকেন মটন এগুলো। আর ডিম খুব খুবই ফেভারিট খুবই ছিল, প্রিয় ছিল আর কি। মানে ডিমটা সে ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত। মালদাতে 1 মাস ছিল, তাতেই ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা 2টো করে ডিম দিত, সবাইকে একটা ডিম দিত। আর ও খুব কম কথা বলতো, কিন্তু কাউকে এড়িয়ে যেত না। সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে, কাউকেও অসম্মান করতো না কখনো, সবাইকে খুব এমনকি ভালোবাসতো। এই যে অটোতে যাতায়াত করতো প্রথমে 4-5 বছর এমবিবিএস পিরিয়ডে, তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো। প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে। ওর কথা এমনকি শুনে। অনেকে এখানে যিনি বই বিক্রি করে, দুধ বিক্রি করে, তারাও বলছে বই কাকু, দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না। সত্যি আমরা সবাই বুঝতে পারছি, আমরা সবাই দেখেছি। এই যে আরজি করে তার পরের দিন আমরা 14 তারিখ রাতে দেখেছি, এই যে একটা তীব্র ভাঙচুর, সব ভেঙে চুরিয়ে দেওয়া হলো। আপনারা কি মনে করেন কোনো প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? সে তো এখন না, সব ওই কথা। আমার মনে হচ্ছে এটা প্রতিবাদটা যাতে কোটি কোটি ফোকাসটা মেয়েরা রাস্তায় বেরিয়েছিল, সেটা তো কারো সহ্য হয় না। নাড়িয়ে দিতে চেয়েছিল কেউ, যাতে ফোকাসটা চলে যায়। যাতে এই প্রতিবাদটা থেমে যায়। কিন্তু যে এই সমস্ত তারা বুঝতে পারছে না যে এই যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, এটা সবার মনে একটা নাড়া দিয়েছে, সেটা এখনো সবাই জাজ করতে পারছে না। তাহলে তারাও আজকে বিচারের জন্য ঝাঁপিয়ে পড়তো। আমি আপনাদের মাধ্যমে ছাত্রদের কাছে একটা বার্তা দিতে চাই। আমি এক সন্তানহারা মা, তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তারা আমার সন্তানের মতো। আমি একটা সন্তান হারিয়ে কোটি কোটি সন্তান পেয়ে গেছি। তারা যেন আমি যতদিন বিচার না পাই আমার পাশে থাকে এবং তাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আমরা আছি সবাই, আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমরা অবশ্যই আপনাদের বার্তা গোটা দেশের কাছে পৌঁছে দিতে চাই। একটা বিষয়ে অত্যন্ত, যদিও যে ঘটনাটা ঘটে গেছে অত্যন্ত নারকীয়, বলা যাচ্ছে না বেশি কথা, আমরাও বলতে পারছি না, বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। কাকু, একটা কথা, এই যে আরজি করে নিরাপত্তা এবার সেন্ট্রাল ফোর্সের হাতে এলো, সেন্ট্রাল দায়িত্ব নিল, এটা কি আরো আগে হওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? সেটা এই ব্যাপারে আমরা বলবো মন্তব্য এটা? করবো না। কারণ আমরা এই সমস্ত ব্যাপারে তো কোনোদিন চিন্তা ভাবনা করিনি, আর এই নিয়ে কি মন্তব্য। মেয়ে কি কোনোদিনও বলতো যে আমি ফাঁকা থাকি, একা থাকি, লোক থাকে না? না, না, সব বলতো। এসব কখনো বলতো না, এসব থাকতেও না। ওদের মানে 10 জন ওর ইয়ারের 9 জন ছেলে, ও একা মেয়ে, কোনোদিন কিন্তু ও একা ফিল করেনি। সবাই খুব বন্ধুর মতো ছিল ওরা। এমনকি বাড়ি থেকে আমি একটা টিফিন বানিয়ে দিলে ওটা ওরা সবাই মিলে ভাগ করে খেয়েই ফেলতো। এটা আমাকে বলতো, মা। কিন্তু তাদের মধ্যেই কেউ মানে এখন তো দেখতে পাচ্ছি যে তাদের মধ্যেও কেউ থাকতে পারে এই সমস্ত ঘটনা, নারকীয় ঘটনার সঙ্গে জড়িত। কাকিমা, মেয়ের বোধহয় বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, আমরা একটা কথাবার্তা বলছিলাম, মোটামুটি 90% কথাবার্তা ফাইনালি হয়ে গেছিল এবং মেয়েও বলেছিল, মা বিয়ে করতে অনেক খরচা, আমি বাপিকে 5 লাখ টাকা দিয়ে দেবো, নাহলে বাপি তো এত খরচা সামলাতে পারবে না। আমি বলছি পারবে বাপি সামলাতে, বাপি একটা মেয়ের বিয়ে দেবে, কেন পারবে না। আচ্ছা, একটা গাড়িও বোধহয় কিনেছিলেন অভয়া, সেই গাড়িটা কি আপনাদের এই বাড়ি অব্দি এসে পৌঁছেছে? হ্যাঁ, গ্যারেজে রাখা আছে। আচ্ছা, সেদিন কি গাড়ি নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা পার্সোনাল গাড়ি নাইট ডিউটি থাকলে গাড়িটা ওকে নামিয়ে আবার রিটার্ন চলে আসতো বাড়িতে, পরের দিনকে আবার নিয়ে আসতো। আমরা গাড়ি করেই ল্যাপটপ, মোবাইল এগুলো কি? সিবিআই এর কাছেই রয়েছে। সিজার লিস্ট আমাদের দিয়েছে। আপনাদের কি ঠিক মতো দেখতেও দেয়নি? প্রথমে তো দেয়নি। আমরা তো গিয়ে ফার্স্ট আগে মেয়েটাকে দেখবো এই অবস্থা তো ভাবতে পারিনি। আমি বারবার পুলিশকে মানে বলেছি আমাদের মেয়েটাকে দেখতে দিন, দেখতে দেয়নি।
মেয়ের মুখটা কাছ থেকে দেখতে পারেননি? পরে দেখতে পরে পেরেছি। 4 ঘন্টা পরে দেখছি। 4 ঘন্টা পরে দেখতে পেরেছি, কিন্তু যখন একদম বাড়িতে এসে ঘরে নিয়ে গেছি তারপরেই মেয়ের মুখটা দেখতে পেরেছি। ঠিক করে তার তখনই আগে মানে শান্ত হবে। কোথাও কি একটা তাড়াহুড়ো ছিল সবকিছুর সব মধ্যে? দহন করার জন্য একটা তাড়াহুড়ো ছিল। সেদিন খুব তাড়াহুড়া ছিল ওদের, খুব তাড়াহুড়া। আর বেশি কথা আপনাদের সঙ্গে বলবো না, শুধু একটাই কথা বলবো, সামনের লড়াইটা খুব কষ্টের, আরো লড়াই চলবে, শক্ত হতে হবে। আপনারা শক্ত থাকুন। আপনারা যদি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকেন, আমরাও শক্ত হয়ে লড়াই করার চেষ্টা করব। এবং সবাইকে আমি কি বলবো, ছেলে মেয়েকে তো আর ধন্যবাদ জানানো যায় না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। আর যারা এই অন্যায়গুলো করছে, বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছে এই ঘটনাটাকে নিয়ে, তারা যেন ব্যবসা না করে। আমি সবার কাছে, এই সংবাদ মাধ্যমের কাছে বারবার এই অনুরোধটা রাখছি। কাকিমার কাছে আমার শেষ প্রশ্ন। কাকিমা, এই লড়াইয়ে অনেক শক্ত আপনারা, গত কয়েকদিন ধরে এখানে আমি আছি, দেখছি। বাকি যারা অভয়ার মতো, তারা যারা রাস্তায়, আমরা আজকে প্রত্যেক দিন ফিরছি, পুলিশ তো রয়েইছে, কোথাও কি মনে হয় যে আমরা মনুষ্যত্বটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, কাউকে ভরসা করতে পারছি না? এরকম কি কোথাও আজকে মনে হচ্ছে আপনাদের? এখন তো মনে হচ্ছে একমাত্র মেয়েকে হারিয়ে সে একটা এত সেফ জায়গায় সে ছিল, সেখানেই তার সাথে এরকম ঘটনা ঘটেছে। এবার আপনারা যারা রাস্তায় কাজ করছেন তাদের আমার ভয় হচ্ছে, সেফ নয় মনে হচ্ছে আমার। কোনো বার্তা দিতে চান কি আমাদের মধ্যে দিয়ে? আমরা তো যে বার্তা দেওয়ার দিলাম, প্রশাসনকে এটাই বার্তা দিচ্ছি, যাতে সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা তো প্রশাসনের করা উচিত, সেটা করুক। তাহলে সবারই দেশের ভালো হবে, সবার নাগরিক সুষ্ঠুভাবে সমাজকে, মেয়েরা যদি আজকে এগিয়ে না আসে, আজকে সমাজের একটা অর্ধেক, প্রায় 50% মেয়েরাই রয়েছে। প্রশাসনকে তারা যদি আমরা এগিয়ে এটাও না বলতে আসে- চাই, এই ফেক নিউজ গুলো যেন কোনো রিল না হয় আমার মেয়েকে নিয়ে, এই ফেক নিউজ গুলোও যেন একটু হস্তক্ষেপ করেন বন্ধ করার জন্য। কালকে রাজ্যপাল এসেছিলেন, তার কাছে কি কোনো দাবি? বিভিন্ন রকম আশ্বাস দিলেন। আমরা যেটা যেটা বললাম, আমরা তো বিচার ছাড়া আর কিছুই চাইছি না, এখন আর কি চাইবো? আমাদের তো চাওয়ার আর জীবনে কিছু নেই। সেটা উনি বললেন, এটা আশ্বস্ত করে গেলেন, এটাই আর কি করবে। এবং উনি বলেছেন সবসময় আমি আপনাদের সঙ্গে যোগাযোগে থাকবো, আমার যেখানে যেখানে যা করার আছে আমি করবো। আমরা এখন চাই যে তদন্তটা তাড়াতাড়ি এগোক, দ্রুত। CBI হোক আর যে যেই হোক, কোনো রাজনীতি নয়, কোনো সিবিআই, কিছুই আমি বুঝি না। আমি চাই দোষীদের শাস্তি, দোষীরা যেন ধরা পড়ুক, গ্রেপ্তার হয়ে এবং তারা শাস্তি পায়। তারা শাস্তি পাক। আপনার শরীর দেখার সব দায়িত্ব ছিল মেয়ের, ওষুধ গুনে রেখে যেত। একদম হ্যাঁ, আমার কথা বিশ্বাস করতো না, নিজে গুনে রেখে দিত। একদিনে ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি, ও ওষুধের কৌটোটা খুলে বলছে মা ভাবির তো ওষুধ নেই আজকে। ওর বাবা বলছেন থাকি, আজকে আর খাবো না, কালকে এনে খাবো। না মা, আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না, আগে বাপি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, তারপর ভাত খাওয়া হবে। মেয়ের কথা মনে রেখে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেক দিন, কারণ সে আমাদের সঙ্গেই আছে, আপনাদের সঙ্গেই আছে। একদম আমাদের ছেড়ে যায়নি, ও মা বাবাকে এত ভালোবাসতো, ও আমাদের ছেড়ে যায়নি, ও আমাদের সাথে মিশেই আছে। নিশ্চয়ই। কত রাত পর্যন্ত মেয়ে পড়াশোনা করতো? 4:30। এই 36 ঘন্টা ডিউটি করে এসেও সে 4:30 অব্দি ল্যাপটপ নিয়ে বসে থাকে। 10 সাল থেকে আপ টু 24 সাল এবং অনলাইনে আরো 3টে কোর্স তো 24 সাল পর্যন্ত কোনোদিনই ও 3টে 4টের আগে কোনোদিনই ঘুমায়নি, যে আজকে অসুস্থ ঘুমাবো না। কে জেগে থাকতো ওর সাথে? ভাই, পড়তে পড়তে কখনো কফি চা এগুলো চাইতেন কি? না, আমি রেখেই দিতাম সামনে বিস্কুট, যেগুলো ভালোবাসতো খেতে, আমি সামনে আর জল রেখেই দিতাম সেই ছোটবেলা বিরক্ত থেকে। করতো না, একদম প্রথম ছোটবেলা থেকেই কোনোদিন আমাদের বিরক্ত করতো। আচ্ছা, এখন এই পর্যন্ত শেষ করুন। লড়াই অনেক কঠিন, লড়তে হবে, একটু ভালো থাকবেন, চেষ্টা করার। সাহস মেয়ের পাবো। কথা মনে করে ওষুধ হ্যাঁ খাবেন, হ্যাঁ 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 ভালো থাকবার চেষ্টা করবেন। আমরা কথা বললাম অভয়ার বাবা মায়ের সঙ্গে, সত্যি আর ভাষা নেই, গলা বন্ধ হয়ে আসছে। নজর থাক, ভবিষ্যতে কোন দিকে তদন্ত এগোয় আমাদের নজর অবশ্যই থাকবে। দেখতে থাকুন আজ তাক বাংলা।